আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে, আগামী বছরের এমনই একটা সম্ভাব্য সময় সামনে অপেক্ষা করতেছে। তো এরই মাঝে কিছু নির্বাচনীয় বেশ কিছু অনিশ্চয়তা দেখা দিচ্ছে। মাঠ গরম হয়ে উঠতেছে, রাজনীতির মাঠ, এবং নির্বাচন যারা আয়োজন করবেন, বর্তমান সরকারের উপদেষ্টারা, তারাও ক্রমশ বেসামাল হয়ে যাচ্ছে। সর্বশেষ আজকে একটা নিউজ, সেটা হলো জামায়াতের নায়েবে আমির, উনি উপদেষ্টাদের সতর্ক করছেন। আমার কাছে মনে হয়েছে ওনার বক্তব্যের ভঙ্গি এবং বর্তমান রাজনীতি এবং প্রশাসনিক বাস্তবতায় এটা এই সরকারকে রীতিমতো হুমকি দেওয়া। উনি একটা হুমকি দিচ্ছেন, বলেছেন যে বর্তমান সরকারের অনেক উপদেষ্টা তাদের কল রেকর্ড ফাঁস করে দেওয়ার ব্যাপারে উনি সরকারকে সতর্ক করছেন, হুমকি দিয়েছেন যে উপদেষ্টাদের কল রেকর্ড ওনাদের কাছে আছে। এখন আমরা জানি যে এই সরকারের পিছনে সবচেয়ে বেশি অবদান বা বিভিন্ন ধরনের সহায়তা, প্রশাসনিক সহায়তা, রাজনৈতিক সহায়তা সবচেয়ে বেশি দিচ্ছে হলো জামায়াতে ইসলামী। তাহলে জামায়াতের নায়েবে আমির কেন এই ধরনের একটা হুমকি দিলেন? তো ওনার যে নিউজ, খবরের পত্রিকায় পড়ে যতটুকু বুঝলাম, মূলত বিএনপিকে কেন্দ্র করেই এই ধরনের একটা হুমকি উনি সরকারের উপরে প্রদান করেছেন। মানে উনি ওনার এই হুমকি বা এই সতর্ক বার্তার মাধ্যমে উনি বোঝাতে চেষ্টা করেছেন যে এই সরকার বিএনপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে। তো বিএনপিকে উনি একটা উদাহরণও দিচ্ছেন। সর্বশেষ কোনো একজন সরকারি কর্মকর্তা, সচিব পর্যায়ে, বলা হচ্ছে যে উনি জনপ্রশাসনে নিরপেক্ষ কোনো ব্যক্তি না, বাংলাদেশের প্রশাসন সচিব পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তি না, একটি দলের মনোনীত ব্যক্তি। এমন অভিযোগও একই সময়ে ডক্টর তাহের সরকারকে কেন্দ্র করে করেছেন। তো স্বাভাবিকভাবেই এই অভিযোগগুলো, রাজনৈতিক অভিযোগগুলো বর্তমান সরকারকে বিব্রতই করতেছে না, তাদেরকে বেশ চিন্তিত করবে এবং সামনে যে নির্বাচন আসতেছে তাতে সেই নির্বাচনকে ব্যাপকভাবে প্রভাবিত করবে, এতে কোনো সন্দেহ নাই। তো এখন কেন এই নির্বাচনটা নিয়ে এই হঠাৎ জামাত এত মারমুখী? আসলেই কি মানে বিএনপি নির্বাচন হলে তো আমরা জানি যে স্বাভাবিক নির্বাচনে যদি হয় দেশে, তাহলে বিএনপি জেতার সম্ভাবনা আছে। জামাতের বিরোধী দলে না গেলেও 3 নম্বর দল হওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা সম্ভাবনা আমরা দেখি। তাহলে যদি আগামী 2 মাসের পরে নির্বাচন হয়, মানে আগামী ফেব্রুয়ারি মাস 2-3 পরে, তাহলে হঠাৎ জামায়াত কেন এই ধরনের মন্তব্য করতেছে? আগামী 6 মাস, 1 বছর, 2 বছরও যদি এই সরকার কন্টিনিউ করে, জামায়াত তো আসতে পারবে না। কিন্তু জামাত হঠাৎ কেন এত মারমুখী আচরণ করতেছে? এগুলো রাজনীতির ব্যাপার, তো অত এক্স্যাক্ট বলা যায় না। তবে ধারণা করতেছি যে সরকার খুব দুর্বল হয়ে যাচ্ছে প্রতিদিন। এই দুর্বলতার সুযোগ যেসব রাজনৈতিক দল বিরোধী দলে যাওয়ার সম্ভাবনা আছে, 3 নাম্বার বা 4 নাম্বার দলে, 4 নাম্বার অবস্থানে থাকার সম্ভাবনা আছে, ভোট ব্যাংক বাড়বে, এইসব আশাবাদ দিয়ে আসলে এই রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট না। জামায়াত চাচ্ছে যে যেভাবেই হোক না কেন ক্ষমতায় যেতে হবে। তো এইটা হলো তার আলটিমেট গোল।
সেই জন্য নির্বাচন দীর্ঘায়িত হলে তার দল ভারী করার একটা সুবিধা থাকে। আবার যদি সহসা নির্বাচন হয় তো বিএনপিকে যতটা কোণঠাসা করা যায় তাতেও এই জামাতের লাভ। জামাত এটাও বুঝতে পারতেছে। তো স্বাভাবিকভাবেই নির্বাচন, আবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে শোনা যাচ্ছে সিট ভাগাভাগির একটা ব্যাপার আছে। জামাতকে উনি 50টা সিট দিতে যাচ্ছে, অপর দলকে দিতে যাচ্ছে হলো আরও 30টা, বাকি 230টা সিট পাবে হলো বিএনপি। এরকম একটা সিট ভাগাভাগির কথা শুরু থেকেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন লোকে মুখে শোনা যাচ্ছে, যদিও এর ব্যাপারে কোনো অথেন্টিক সোর্স এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো এখন সরকার কি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে কিনা, কারণ নির্বাচন হইলে আগেরকার নির্বাচনের চাইতে জামায়াত ভালো করতে পারবে। এই সরকার যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে জামাতের ভবিষ্যৎ আরও উজ্জ্বল। তাহলে হঠাৎ উপদেষ্টাদের বিরুদ্ধে কেন ঘোরতর অভিযোগ আনতেছে, তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনতেছে জামায়াতে ইসলাম? আমার ধারণা, আমি মনে করতেছি যে জুলাই সনদ নিয়ে ঐক্য হয় নাই, একেবারে কোনো ঐক্য হয় নাই। এইটা কোনো ফল নিয়ে আসবে না। বিশেষ করে এই ঐক্যমত্য কাউন্সিলের যে মতামত বা তাদের যে বিভিন্ন পয়েন্ট, এগুলোতে কোনো রাজনৈতিক দল দৃঢ়ভাবে একমত না। বিএনপি বিভিন্ন ছাড়টার দিয়েই এই ঐক্যমত্য কমিশনটাকে সুযোগ করছে। টাইম কিলিংয়ের একটা ব্যাপার, তাদের মুখে খুব একটা নাই, কিন্তু তারা এই ব্যাপারে খুব একটা তাদেরকে সিরিয়াস মনে হচ্ছে না। যাচ্ছে আসতেছে, ঐক্যমত্য কমিশন অনৈক্য দিয়ে শেষ হয়েছে। আগামী 17 তারিখে, এই মাসের 17 তারিখে সবগুলো রাজনৈতিক দলকে ডক্টর ইউনূস আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় যে ঐক্যমত্য কাউন্সিলের পেশ করা প্রস্তাব, এতে সবাই স্বাক্ষর করবে। আমার মনে হয় না রাজনৈতিক দলগুলো এগুলোতে স্বাক্ষর করবে, এটা মনে হচ্ছে না। তো আবার এই হলো সরকারের একটা মানে সরকার শুধু আশাবাদ শোনাচ্ছে, কিন্তু কার্যত তেমন কোনো ফলাফল এখানে নাই। আবার দেশের বিভিন্ন ধরনের মানুষজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন বর্তমানে সরকারের বিরুদ্ধে বেশ জোরে সোরে নেমে গেছে। তার মধ্যে শিক্ষক যারা আছেন, এমপিওভুক্ত হতে চায়, তারাও আজকেও আন্দোলন করছে যে তাদের ব্যাপারে কী হলো। তারা কথা বলতে চায় সরকারের সাথে, প্রশাসনের সাথে, কিন্তু তারা কোনো ধরনের কোনো এই শিক্ষকরা কোনো কিছু দাবি দেওয়া আদায় করতে পারতেছে না। সরকারকে তারা বিশ্বাস আস্থায় নিতে পারতেছে না। এমনকি তাদেরও এই বিশ্বাস আছে যে নির্বাচনটা সময় মতো হবে না, সরকারের মেয়াদ বাড়বে এবং আলটিমেটলি ওনাদের অভুক্ত থেকেই শিক্ষকতার পেশা চালাই নিতে হবে। এই জন্য তারাও জোরালোভাবে দাবি দেওয়া নিয়ে নামতেছে। তো রাজনৈতিক ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সেটা প্রায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শ্রমিক আন্দোলন, তারপর বাস চালকদের আন্দোলন, এরপর হলো শিক্ষকদের আন্দোলন, এগুলো ধারাবাহিকভাবে প্রতিদিনই হচ্ছে কম বেশি, কিন্তু এইটা কিছুটা মারমুখী আকার ধারণ করতেছে। এছাড়া আজকেও ডক্টর কর্নেল অলি আহমেদ উনি বলছেন যে ডক্টর ইউনূসকে পালাতে হবে। তো ডক্টর ইউনূসের এত সুনাম সুখ্যাতি দেশে বিদেশে, সেক্ষেত্রে আমাদের ডক্টর ইউনূস নিয়ে আমাদের ডক্টর কর্নেল অলি যে মন্তব্য করেছেন, উনি কোন বেসিসে করছেন, কীভাবে করছেন সেটা ঠিক আমার জানা নাই। তবে মনে হচ্ছে যে উনি যেসব গ্রাউন্ড তুলে ডক্টর ইউনূসের কথা বলছেন, তার সাথে মাঠের রাজনীতির একটা মিল আছে। যেমন দেশে বেকারত্ব বাড়ছে, অভাব অনটন বাড়ছে, মানুষের নিরাপত্তাহীনতা বাড়ছে, কিন্তু এইসব ব্যাপারে এই বর্তমান আমাদের উপদেষ্টা পরিষদের অস্থায়ী সরকার খুব একটা জোরালো পদক্ষেপ নিতে পারে নাই। তো এমনকি তাদের এই ব্যাপারে মানুষের যে বিদ্যমান যে অসুবিধাগুলা সমাধানের জন্য তারা খুব একটা যে সিরিয়াস, এমনটাও মনে হয় না কখনো। এক নির্বাচনকে সামনে নিয়েই তারা সরকার চালিয়ে আসতেছে, এবং সেটাও এখন এই মুহূর্তে সম্পূর্ণভাবে
প্রায় অনিশ্চিত, নির্বাচন প্রায় অনিশ্চিত। নির্বাচন অনিশ্চিত না হলে জামাত এই ধরনের বক্তব্য দেবে না, কর্নেল অলি আহমেদ এই ধরনের বক্তব্য দেবে না, ঐক্যমত্য কমিশন সম্পূর্ণ অনৈক্যের মাধ্যমে ব্যর্থ হয়ে বন্ধ হয়ে যাবে না, এমনটা হওয়ার কথা না। কেউ এই নির্বাচনমুখী চিন্তা করতেছে না। তো এখন আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে যতগুলো প্রভাব বিস্তারকারী উপাদান আছে এই সরকারকে কেন্দ্র করে, সব কিছুই নেগেটিভ মনে হয় আমার দৃষ্টিতে। কিছু কিছু ক্ষেত্রে সরকার সফল, যেমন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে কিছু অপরাধীদের বিচার শুরু হতে যাচ্ছে এবং কারো বিচারের রায় হয়তো আসবে, কিন্তু সামগ্রিকভাবে দেশটাকে যে একটা একটা পজিটিভ কনক্লুশনের দিকে নিয়ে যাবে সে ব্যাপারে এই সরকার বর্তমানে যে পরিস্থিতিতে আছে তাতে খুব বেশি একটা ভবিষ্যৎ আমি উজ্জ্বল দেখি না, আমার কাছে মনে হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সাথে এত এত বৈঠকের পরেও তাদের যে এত উষ্মা, এত এত অনাস্থা এই সরকারের প্রতি, এটা সত্যিই ভাবায় এবং খুব এই সরকারকে সামনের দিনগুলোতে বিপদে ফেলবে এমনটাই মনে হচ্ছে। যাই হোক, এখন দেখি ডক্টর ইউনূস ক্ষমতায় দেশে আসুক, এরপর জুলাই অনৈক্য বা এই ঐক্যমত্য কমিশন, অনৈক্য কমিশন থেকে যেগুলো আসছে মতামত, এগুলো নিয়ে সব কিছু মিলে যে একটা হযবরল অবস্থা, আমাদের সম্মানিত ডক্টর নোবেল লরিয়েট তিনি কি আদৌ সবাইকে আবার এক টেবিলে বসিয়ে এইটাকে দেশবাসীর কাছে, মানুষের কাছে গ্রহণযোগ্য করতে পারবে কিনা সামনের দিনগুলো, এইটার জন্য আমরা অপেক্ষা করব। আশা করি উনি দৃঢ় অবস্থান নেবেন। তবে সময় অনেক পার হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে না ডক্টর ইউনূসকে নিয়ে যারা শুরুতে প্রেডিক্ট করতে উনি ব্যর্থ হবেন। আমার কেন যেন মনে হচ্ছে যে উনি ব্যর্থতার একেবারে শেষ পর্যায়ে চলে আসছেন। উনি এমনকি আজকে একটা নিউজে দেখলাম যে 5 জন উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন। ইউনূসের কাছে নাকি এই ব্যাপারে তারা আবেদন করছেন। এটা একটা অবিশ্বাস্য। বাংলাদেশে তো পদত্যাগের নজির নেই। উপদেষ্টারা ভয় পাচ্ছেন, একদল উপদেষ্টারা প্রকাশ্যে দুর্নীতি করতেছে, দুর্নীতির পক্ষে সাফাই গাইতেছে, তাদের বেআইনি কর্মতৎপরতাকে ডক্টর ইউনূস কোনোভাবে ঠেকাচ্ছে না, ফলে পাবলিকের হাতে তারা ধোলাই খেতে পারে। এই জন্য হয়তো বা ওই উপদেষ্টাদের প্রভাবে, মানে ওই উপদেষ্টাদের যে করুণ পরিণতি হতে যাচ্ছে এই সরকারের নির্বাচনের পরে হোক বা পতন হোক, যেভাবে হোক না কেন, তো সেক্ষেত্রে মনে হচ্ছে যে সেই যারা বিতর্কিত উপদেষ্টা, সেই উপদেষ্টাদের বিপরীতে কিছু 2-1 ভালো উপদেষ্টা আছে না, এরকম নাকি 5 জন উপদেষ্টা ডক্টর ইউনূসকে কাছে পদত্যাগপত্র দিয়ে রাখছেন, এমন শোনা যায়, লোকে মুখে আমি শুনছি, পত্রিকায়, ফেসবুক, ইউটিউবে। তো এগুলো আসলে কি ফল দেবে ভবিষ্যতে এটা আমার জানা নাই। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করতেছি যে ডক্টর ইউনূসের উচিত হবে আরেকটু পাবলিকের সাথে অ্যাটাচমেন্ট করা, পলিটিক্যাল পার্টি। এই যে ভিতরে এক কথা, মনে এক কথা, আশাবাদের কথা, আবার রাজনৈতিক দলগুলো তার সাথে দেখা করে, ওই সময় খুব একেবারে সহি আচরণ করে। এরপর যখন রাজনৈতিক দলগুলো মেঠো বক্তৃতাগুলো দেয়, বক্তৃতাগুলোর তো প্রভাব আছে সমাজে, তো এগুলো প্রভাব ফেলে। তো ডক্টর ইউনূসের উচিত হবে দেশের মানুষের একটু মানুষের স্বার্থে ডক্টর ইউনূসের উচিত হবে খোলামেলা কথা বলা। না পারলে ভাই আমি পারতেছি না, ইলেকশন হবে না, আমি চলে যাই। কিন্তু এইভাবে ঝুলাই রাখতেছে সব কিছু, উপদেষ্টারা পদত্যাগ করবে, এই ব্যাপারে উনি নতুন উপদেষ্টা নেই, তাইলেই তো হয়। বিদেশি অনেক ব্যক্তি আছে, দেশি ব্যক্তি আছে, উনি বিদেশ থেকে লাগলে হায়ার করে নিয়ে আসুন, এটা সমস্যা না। তো উপদেষ্টারা রাখছেন কেন? দুর্নীতি করে তাদের সরান না কেন? জুলাই অনৈক্য পরিষদ একটা মতামত দিছে, কতগুলো পয়েন্ট বের করছে, কেউ স্বাক্ষর করবে কিনা সন্দেহ আছে। তো এইভাবে সবাইকে খুশি করতে চেষ্টা, কখনো সবাই সাথে রাজনীতি করে দীর্ঘদিন ক্ষমতা থেকে যাওয়ার চেষ্টা,
এগুলো আসলে না ডক্টর ইউনূসকে ডুবাই ফেলতেছে, একবারে শেষ পর্যায়ে আছেন উনি, এমনটাই আমার মনে হচ্ছে। যাই হোক, উনি আসুক, দেশে আসুক। আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল সবাই সম্মানিত ব্যক্তি, উনিও সম্মানিত ব্যক্তি। যদিও ওনার যে অবস্থা, এটা আমার কাছে খুব একটা সুবিধা ঠেকতেছে না। তো হয়তো পড়ে যাবে এই সরকারটা, হয়তো আর একটা আন্দোলনের কারণে হোক পড়ে যাবে, রাজনৈতিক স্থিতিশীলতা হোক, সেই কারণে হয়তো পড়ে যাবে। যেভাবে পড়ে গেলেও ভালো, সামনে একটা নির্বাচন হোক অথবা নতুন কোনো একটা কেয়ারটেকার সরকার আসুক, একটা ভালো একটা কনক্লুশনে যাক। কিন্তু ইফ নট বাট, হবে, দিতে পারি, হইতে পারে, কন্ডিশনাল যে কথা, আমাদের 3-0 প্রবক্তা, ওনার যে নেতৃত্ব, কন্ডিশনাল লিডারশিপ, এগুলো দিয়ে বাংলাদেশের মতো দেশে উনি কোনো ফলাফল আনতে পারবে মনে হচ্ছে না। যাই হোক, সামনের দিনগুলা মাঠের রাজনীতি খুব উত্তপ্ত হয়ে উঠবে, এমনটাই মনে হচ্ছে। আমরা সেই উত্তাপে কতটুকু উত্তপ্ত হব, সামনে আবার শীতকাল, লেপ তোষক বাদ দিয়া রাজনীতির উত্তাপে শরীর গরম থাকবে কিনা, সেটাও এখন দেখার বিষয়।